KTV Originals। এবারের পুজোর ছবি রক্তবীজ 2-তে দেখা যাবে কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে এবার পুলিশ অফিসার রোলে। সেই সিনেমায় অভিনয়ের কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিনেত্রী। ছবি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে। কি বললেন অভিনেত্রী দেখে নেব। এত দেরিতে কেন আসলে অভিনয়? এটা একটা বেশ $1,000,000 কোয়েশ্চেন। তবে আমি সময় বিশ্বাস করি, জানো, যখন যে সময়টা তোমার লেখা আছে বা হবে তখন সেটা হবে। তো মানুষের কাছে পৌঁছানো সবটাই এই মাধ্যম, রাজনীতি এবং চলচ্চিত্র, সুতরাং পাওয়ার ভাগটাই বেশি। বরং আমি ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করি কি করে বন্দুক চালাতে হবে। বন্দুক নিয়ে দৌড়ানো, বন্দুক কিন্তু বেশ ভারী একটা অস্ত্র। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। অভিনয়ের বীজটা বহু আগে থেকেই তার ভেতরে বপন করা ছিল। অভিনয় একটু পরে এলেও রাজনীতির ময়দানে দারুণভাবে কাজ করে মানুষের মন জয় করে এখন তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করছেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয়। কেমন আছো অনন্যাদি? পারমিতা, ভালো মন্দ মিশিয়ে ভালোই আছে। রক্তবীজ যেই ছবি নিয়ে আজ আমাদের এই সাক্ষাৎকার, এই চরিত্রের জন্য অনন্যাদি যেই চরিত্রে রক্তবীজে আসছেন, শিবুদা বোধহয় চেয়েছিলেন যে এই চরিত্রে তোমাকেই দেখতে চান। হ্যাঁ, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। শিবুদার সঙ্গে যখন এই বিষয়ে ছবি নিয়ে কথা বলতে বসি, আমাকে বলেছিল যে এরকম একটা এজেন্ট যাদের বেশ অনেকটা দায়িত্ব ছবির বিষয়ে, সেক্ষেত্রে আবির আছেন যিনি এই কাজটা করবে, তার সঙ্গে তার টিম দিল্লি থেকে আসা, এরকম একটা ফিটনেস ফ্রিক এবং যেখানে মারদাঙ্গা, ছোটাছুটি, দৌড়াদৌড়ি সেটা একটু বেশি থাকবে, এরকম একটি চরিত্রের জন্য তোমাকে ভাবছি। আমাকে বলেছিল যে তোমাকে মানাবে, তুমি করো। ট্রেনিং এর দরকার ছিল এবং আমি ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করি কি করে বন্দুক চালাতে হবে। বন্দুক নিয়ে দৌড়ানো, বন্দুক কিন্তু বেশ ভারী একটা অস্ত্র। সেই জায়গা থেকে আমি ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করি এবং ওনারাই আমাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট সেখানে ব্যবস্থা করে দেন। আর ছবি করতে গিয়ে আমি দেখেছি যে একটা ধোপার জায়গা আছে, যেখানে ওয়াশরুম, যেখানে অনেক ধোপারা একসঙ্গে কাজ করছে, সেখানে একটা এরকম একটা মারামারি সিকোয়েন্স আছে, সেখানে সাবান জল, সেখানে ধোপারা কাটছে এবং সেখানে বন্দুক হাতে ছোটা। এবং সবচেয়ে বড় কথাটা এই বিষয় এসেই যায় যে এখানে তো ছোটা মানে ছুটে মানে যতক্ষণ না আমি লক্ষ্যে পৌঁছাচ্ছি সেই অবধি ছোটা না, এখানে তো একটা মার্ক থাকে, এই অবধি যেতে হবে। সেখানে গিয়ে কন্ট্রোল করা, সেই স্পিড এবং রাখা, তার জন্য একটু প্র্যাকটিস না করলে হয় না। এতটা সময় পর আমি যেটা শুরুতেই করলাম যে অভিনয়ের বীজটা বহু আগে থেকেই বপন হয়েছিল, কারণ যেহেতু জয়দার সঙ্গে, জয়দার বাড়িতে দীর্ঘদিন তুমি ছিলে, এত দেরিতে কেন আসলে অভিনয়? এটা একটা বেশ $1,000,000 কোয়েশ্চেন। আসলে জয়ের সঙ্গে আমার দেখা হওয়া এবং ওর সঙ্গে একটা সম্পর্ক হওয়া, পরবর্তীকালে সেই সম্পর্কের একটা পরিপূর্ণতা হওয়া, সংসার করা, সবগুলোর সঙ্গে একটা ছবির প্রতি ভালোবাসা ছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, অগ্রাহ্য করতে পারি না। কারণ জয়ের যে ছবিগুলো জয়ের সময় করেছিল সেগুলো খুব জনপ্রিয় ছবিগুলো, সেগুলোর সময় আমি ছোটই ছিলাম। বরং আমি জয়কে যখন দেখেছি তখন ছবির জগৎ থেকে অনেকটাই সরে গেছে। তারপরও ওই কাজ করব। এবং আমার 14 ফাদার্সে কেউ ছবির জগতে ছিলেন না, আমার বাড়িতে চাকরি, ব্যবসা, স্ক্রিন প্রেজেন্সটা ভালো ছিল, ফটোজেনিক ছিলাম, আই ওয়াজ মিস ক্যালকাটা। আমি এবং খুব একটা প্রত্যাশা না নিয়েই এই বিউটি পেজেন্ট জেতা, তাতে করে মনে হয়েছিল যে ছবিটা করলে ভালো হবে। পরবর্তীকালে মনে হলো যে ছবি করলে ডিরেক্টর অ্যাক্টর হতে হবে, অর্থাৎ যা তোমাকে বলে দেবে তুমি তো সেটাই বলবে। তখন থেকেই মনে হচ্ছিল যদি সেখানে বলি না বলে আমি বেশ নিজের কথাটা বলতে পারি, এমন একটা যদি পেশা বেছে নেওয়া যায়। দুটোতেই কমন জিনিস হচ্ছে মানুষ, ছবির জগৎ অথবা রাজনীতি। মানুষ যখন কমন আছে তখন অন্যের বলা ক্যারেক্টার, অন্যের বলা ডায়লগ না গিয়ে যদি আমি নিজেই নিজেরটা বলতে পারি
তাহলে কেমন হয়? এই ভাবনা থেকে অবশ্য আমার রাজনীতিতে আসা। না আসার কারণ পরবর্তীকালে যখন এই বিষয়গুলো নিয়ে ভাবছি যে ছবি করা যেতে পারে, তখন জয়ের একটু অসুস্থতা শুরু হয় এবং তখন তার মনে হয় যে এটা না করলেই হয়তো ভালো, কারণ ও একটু অর্থোডক্স পরিবার থেকে বিলং করতো, এই কথা আমি না বললেও সকলে জানেন। সুতরাং সেই জায়গা থেকেও খানিকটা কাজ করা হয়ে ওঠেনি। তবে আমি সময় বিশ্বাস করি, জানো, যখন যে সময়টা তোমার লেখা আছে বা হবে তখন সেটা হবে, সেই জন্য হয়তো হয়নি। অনন্যাদির সম্পর্ক থেকে বেরিয়ে আসা, প্রাক্তনকে নিয়ে কথা বলা, তার শেষ যাত্রায় সামিল হওয়া, তোমাকে যেভাবে দেখে অনেকে ইন্সপায়ার্ড, মানে যেভাবে তুমি জয়দার প্রসঙ্গে এখনো কথা বলো এবং তার শেষ যাত্রায় যেভাবে তুমি সামিল হয়েছিলে, এটা বোধহয় তোমাকে দেখে অনেকেই শেখার মতো একটা বিষয়। এটা তো ভেবে করিনি, একটা ছেলেবেলার সম্পর্ক এবং দীর্ঘদিন ধরে ছিলাম, সুতরাং একটা ক্রাইসিস জয়ের পড়েছিল, সুতরাং সেখানে এই প্রাক্তন বর্তমান এসব ভাবিনি, ভবিষ্যতের কথাও ভাবিনি। মনে হয়েছিল যে মানুষটি অসুস্থ এবং তার একটা প্রয়োজনে মানুষ তো মানুষের প্রয়োজনে থাকবে, সেই জন্য সেগুলো নিয়ে আর দ্বিধা করিনি, ভাবিনি। গেছি এবং এর আগেও আর কয়েক হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তখনও গিয়েছিলাম, কিন্তু দিস টাইম ওয়াজ প্রিটি সিরিয়াস। সেই জন্যই আমিও ছিলাম এবং ওর চলে যাওয়ার সময়টাও বাসা না থাকলে কোথাও গিয়ে নিজেকে ছোট হওয়া, আয়নায় দাঁড়ানো, নিজেকে নিয়ে প্রশ্ন। দেখুন, এই আজকের বর্তমান, একদিন তো অতীত হবে, তখন এই যে এটা না করতে পারার একটা যন্ত্রণা কুড়ে কুড়ে খাবে। সেই জন্যই ভবিষ্যতে কি হবে, লোকেরা কি বলবে, এসব না ভেবেই আমি গিয়েছিলাম। রাজনীতি, ছবির জগৎ, যদি জিজ্ঞেস করি যে এই দুটো মাধ্যম থেকে কি পেয়েছো তুমি? সবই তো পাওয়া। এখন তুমি প্রশ্ন করতে পারো দিয়েছি কতটা, বলেই তো পাওয়ার প্রসঙ্গটাও আসে। মানুষের ভালোবাসা, অভিজ্ঞতা এবং এত মানুষের কাছে পৌঁছানো, সবটাই এই মাধ্যম, রাজনীতি এবং চলচ্চিত্র। যাদবপুরে খুব ভুল না করলেও 63 থেকে 64টা পুজো হয়, মানে আবাসনার পাড়া মিলিয়ে। তো তার মাঝে রক্তবীজের প্রচার, কি বলবে দর্শকদের? যাদবপুরে প্রায় 62-63টা পুজো, বারোয়ারি এবং পাড়া মিলে সবকটা পুজোতে আমি অংশগ্রহণ করি, এমনকি পংক্তি ভোজনেও অংশগ্রহণ করি। এই সবের মধ্যে রক্তবীজ একটু কষ্টকর, একটু অসুবিধা, কারণ সময়টা তো একই, কিন্তু তবুও ওই যে পরিশ্রম করলে তার একটা মানুষ ফলের প্রত্যাশা করে। তবে আমার নিজের বিশ্বাস, সেটা আমি বলছিলাম, যে ওই সারা বছর লেখাপড়া করলে জানেন তো অন্তত পাশ ফেলের ভয়টা থাকে না। সেই জায়গা থেকে উইন্ডোজের প্রোডাকশন সবাই খুব ভালো কাজ করেছে, রক্তবীজের কন্টেন্ট ইটসেলফ হিরো, সুতরাং সেখানে এত স্টার কাস্ট আছে, তাদের সবাইকে যথাযথ সম্মান জানিয়ে বলছি, রক্তবীজের কন্টেন্ট দিকে রক্তবীজের হিরো। সুতরাং সেই জায়গা থেকে রেজাল্ট ভালো হবে, এটা একটা প্রত্যাশা বা এটা ধরে নেওয়া যায়, বলা যেতে পারে। তবুও মানুষই শেষ কথা বলবে, সুতরাং আমি আশা করব যে আপনারা সবাই হলমুখী হবেন, পুজোর দিনগুলো খুব আনন্দ করে কাটাবেন। শিল্পীরা যারা প্যান্ডেল ভালো করছেন সেটা তো প্রশংসা করবেন, দেখবেন, তার সঙ্গে চলচ্চিত্র জগতের শিল্পীরা তারা কেমন কাজ করলো সেটাও দেখতে একবার হলমুখী হওয়া। তাই সকলের জন্য শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করলাম। নমস্কার। স্বাধীন বাংলা গানের জগতে ভালোই সাড়া ফেলেছে নতুন গানের দল হুলিগানিজম। ইতিমধ্যেই তাদের মেলার গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ভাইরাল হয়েছিল তাদের স্টেজ পারফরমেন্সের একটি গানও। এবার তাদের নতুন প্রয়াস পুজোকে সামনে রেখে বুধবার এসে গিয়েছে হুলিগানিজমের পূজার গান। হেই মা দুর্গা ইদিকায়। মোদের চারপাশেতে অনেক অসুর, ধরছে টিপে গলার নলি, তুই এক্ষুনি তার বিচার কর। গানের মধ্যেই লোকশিল্পীর ছায়ামাটির গন্ধ রয়েছে। পুজো যে কেবল উৎসব নয়, তা যে বাঙালির পরিচয়, গর্ব এবং একত্রীকরণেরও প্রতীক, তা তুলে ধরা হয়েছে এই গানে।